জয়ের আজ খুব কষ্ট হচ্ছে। সে এমন পশু হয়ে গেল কবে থেকে নিজেই বুঝতে পারছে না। ও তো আগে এমন ছিল না। তাহলে হঠাৎ এমন হয়ে গেল কেন? কি করে পারল নিহাকে এমন করে আঘাত করতে? কি করে পারল এমন নিষ্পাপ ফুলের মতো একটা মেয়েকে রোজ রোজ মারধর করতে? হ্যাঁ, নিহা নিষ্পাপ। একদম সদ্য ফোটা ফুলের মতোই নিষ্পাপ। যেটা আগে কখনো জয়ের চোখে পড়েনি। হয়তো কখনোই চোখে পড়ত না। যদি না অ্যাক্সিডেন্টটা হতো আর নিহা ওর এতটা কাছাকাছি থাকত। জয়ের অ্যাক্সিডেন্টের পর জয় যখন সবসময় শুয়ে থাকত, তখন নিহাকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে দেখে আর রোজ মাগরিবের নামাজের পর কুরআন তেলাওয়াত করতে দেখে জয়ের ভিতরে যেন অন্য একটা জয়ের সৃষ্টি হল। ও কিনা এমন একটা মেয়েকে এতদিন অত্যাচার করেছে, যে ঘরের সব কাজ করার পরেও আল্লাহ পাকের নামাজ আর কুরআন তেলাওয়াত করতে ভুলে না। নিহা যখন রোজ সন্ধ্যায় কুরআন তেলাওয়াত করত, জয় তখন শুয়ে শুয়ে খুবই মনোযোগ দিয়ে শুনত সেগুলো। জয় ওর প্রতি নিহার সেবা দেখে মুগ্ধ হয়েছিল ঠিকই, কিন্তু ওর প্রতি নিহার সেবা দেখে যতটা না মুগ্ধ হয়েছিল, তার চেয়েও ১০০০ গুণ বেশি মুগ্ধ হয়েছে নিহার চাল চলন আর এসব পরহেজগারিতা দেখে। আসলে জয় কখনো নিহার চাল চলন তেমন ভালো করে খেয়াল করেনি, কারণ বিয়ে হওয়ার পর থেকে শুরু করে অ্যাক্সিডেন্টের আগ পর্যন্ত জয় ঘরে থাকত মাত্র হাতে গুনা কয়েক ঘণ্টা। আর যেইটুকু সময় থাকত সেটুকুতে নিহার প্রতি তেমন ভালো নজর দিয়ে দেখার সময় ছিল না ওর। সবসময় অনুসন্ধানী চোখে তাকাত নিহার দিকে, যাতে পদে পদে নিহার দোষ ধরতে পারে আর নিহাকে মারধর করতে পারে। কিন্তু অ্যাক্সিডেন্টের পর থেকে নিহার প্রতি জয়ের দৃষ্টি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আসলে হসপিটালে থাকাকালীন ৩ দিনে জয় বুঝে গিয়েছে নিহা ওকে কতটা ভালোবাসে। কারণ হসপিটালে থাকাকালীন সময়গুলোতে নিহা যেভাবে পাগলের মতো ছুটাছুটি করেছে আর জয়ের কেয়ার করেছে, তাতে যে কেউ দেখলে বিনা দ্বিধায় বলবে যে নিহার থেকে বেশি জয়কে কেউ ভালোবাসতেই পারে না। আর তখন থেকেই নিহার প্রতি জয়ের দৃষ্টিভঙ্গি পাল্টায়। তারপর বাড়িতে আসার পর যখন সবসময় নিহা ওর কাছাকাছি থাকছিল আর নিহার সবকিছু অত কাছ থেকে দেখল, তখন থেকে নিহার প্রতি জয়ের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়ার পাশাপাশি একটা ভালো লাগাও জন্মায়, যেটা আস্তে আস্তে ভালোবাসায় রূপ নেই। হ্যাঁ, জয় নিহাকে ভালোবেসে ফেলেছে। এতটাই ভালোবেসে ফেলেছে যে নিহার মুখে সামান্য মৃত্যুর কথা শুনে জয়ের মনে হয়েছিল পুরো পৃথিবীটা এক মুহূর্তের জন্য শূন্য হয়ে গেছে ওর। তাই তো আর চুপ থাকতে না পেরে নিহাকে ধমক দিয়েছিল। কিন্তু নিহার পরবর্তী কথাগুলো শুনে জয় যেন নিস্তেজ হয়ে গেল একেবারে। এতক্ষণ নিহার প্রতি যা রাগ হয়েছিল সব যেন উবে গিয়ে এক রাশ অপরাধ বোধ ঘিরে ধরল জয়কে। জয় এবার করুণ গলায় বলল, প্লিজ নিহা, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি অন্যায় করেছি, না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। জানি আমার অপরাধের ক্ষমা হবে না, বাট তারপরেও বলছি, প্লিজ ক্ষমা করে দাও আমায়। আমার সাথে রাগ করে থেকো না। প্লিজ ফরগিভ মি। নিহা তাচ্ছিল্য হাসল। তাচ্ছিল্য হাসিটা মুখে বজায় রেখেই বলল, ছি ছি, আপনি একজন বড়লোক স্মার্ট মানুষ। আপনি কেন আমার মতো গেয়েও ছোট লোক একটা মেয়ের কাছে ক্ষমা চাইছেন? এটা নিতান্তই হাস্যকর। প্লিজ এমন রসিকতা অন্তত আমার সাথে করবেন না। নিহা, গেয়েও ছোট লোক শব্দগুলো উচ্চারণ করে আর কত লজ্জা দিবে বলো তো? প্লিজ এসব শব্দ উচ্চারণ করে আর লজ্জা দিও না। আমি আসলে বুঝতে পারিনি যে শুধুমাত্র মডার্ন পোশাক আশাক পরলে, হাই সোসাইটিতে বসবাস করলে, পার্টি, ক্লাব এসব নিয়ে সবসময় মেতে থাকলেই স্মার্ট হওয়া যায় না। প্রকৃতপক্ষে স্মার্ট তো তারা, যারা মার্জিত পোশাক আশাক পরে, যাদের চালচলন সুন্দর, যাদের আচার ব্যবহার সুন্দর, আর সবচেয়ে বড় কথা হল, স্মার্ট তো তারা, যারা তোমার মতো পরহেজগার, ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাকের কুরআন তেলাওয়াত করে। একটা কথা কি জানো তো নিহা? আসলে আমি ছোট থেকেই শহরে বড় হয়েছি, যার কারণে শহরের মেয়েদের আধুনিকতার নামে নোংরা পোশাক আশাক, অশালীন চলাফেরা আর অতিরিক্ত বেহায়াপনাগুলো দেখে মনে করেছিলাম এটাই হয়তো মডার্ন লাইফ। এটাকেই হয়তো আধুনিকতা বলে। বাট আমি ভুল ছিলাম। গত ১ মাস ধরে যখন তোমাকে এতটা কাছ থেকে দেখলাম, তোমার চলাফেরাগুলো যখন এতটা কাছ থেকে চোখে পড়ল, তখন আমি বুঝতে পারলাম যে এতদিন আমি হীরা ভেবে চকচক করা কোনো পাথরের পিছনে ছুটেছিলাম। আসল হীরা তো আমার ঘরেই আছে, যেটা আমার ডেড এনেছিল। এনিওয়ে, অনেক রাত হয়েছে। চলো ঘুমাবে। সেটাই তো আপনাকে অনেকক্ষণ ধরে বলছি। যান, গিয়ে ঘুমান। আর আমাকেও ঘুমোতে দিন। শুধু আমি নয়, তুমিও যাবে। আসো আর এসব কথা বালিশ সরাও।
বললাম তো আপনি গিয়ে ঘুমান। আমি এখানেই শুব। শুধু শুধু আপনি দাঁড়িয়ে আছেন কেন? নিহা, এবার কিন্তু বেশি বেশি করছ। আর একটা কথাও না বলে চুপচাপ খাটে যাও। যাও গো। জয়ের ধমক শুনে নিহা এবার সাহস করে আর দাঁড়িয়ে থাকতে পারল না। গুটি গুটি পায়ে নিচ থেকে পাটি বালিশ সরিয়ে দ্রুত খাটের এক পাশে গিয়ে শুয়ে পড়ল। নিহার এমন কাজ দেখে জয় মুচকি হাসল। মেয়েটাকে নিয়ে আর সে পারে না। ভালো করে যখন বলেছিল, তখন শুনলে কি হতো? ধমক দিয়ে যখন বলল তখন তো ঠিকই শুনল। জয় এসব ভেবে খাটে গিয়ে উঠে বসল। তারপর ব্যাক সুইচ চেপে লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়ল। নিহা তখনও ওপাশ ফিরে গুটিসুটি হয়ে শুয়ে আছে। নিহাকে এক পাশে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে দেখে জয় মুচকি হেসে পিছন থেকে জড়িয়ে ধরল ওকে। হঠাৎ জয়ের স্পর্শ পেয়ে নিহা খানিক কেঁপে উঠল। চমকালও বেশ, কারণ এই প্রথম জয় ওকে স্পর্শ করেছে, তাও আবার জড়িয়ে ধরার মাধ্যমে। নিহার কেঁপে উঠাটা জয়ের বোধগম্য হয়েছে হয়তো। তাই তো নিহাকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে মৃদু হেসে বলল, এখন থেকে এরকম স্পর্শ রোজ পাবে। তাই কাপাকাপিটা ছেড়ে দাও। প্লিজ ছাড়ুন। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি জানি তোমার দম বন্ধ হয়ে আসছে না, বরং ভালোই লাগছে। শুধু শুধু মিথ্যা বলছ। মোটেও না। তাই? তাহলে আমার থেকে একবারও নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে না কেন? শুধু তো ছেড়ে দিতে বলেছ মাত্র। আর এমনটা যে কোনো পুরুষ ধরলে প্রতিটা মেয়েই বলে। মূলত ছেড়ে দেওয়ার জন্য নয়, আরও জড়িয়ে ধরার জন্য এমন বলে। সো আই এম শিওর তোমার ভালো লাগছে। মীরা আপুকে জড়িয়ে ধরলে মীরা আপু বুঝি এমন বলতো? সাথে সাথে জয়ের মুখের হাসিটা চলে গেল। মনটা কেমন যেন বিষাদে চেয়ে গেল। আজকাল মীরার নামটা পর্যন্ত মনে করতে চায় না সে। কারণ ওর নামটা শুনলে পর্যন্ত জয়ের পুরো শরীর রাগে জ্বলে উঠে। কিন্তু নিহা সেটাই বলল। ও তো আর জানে না জয় আর মীরার মধ্যকার ব্যাপারটা। তবে জয়ের রাগ হলেও প্রকাশ করল না সেটা। আর নিহাকেও নিজের বাহুর বন্ধন থেকে ছাড়ল না। বরং সেভাবে ধরে রেখেই বলল, ওসব মীরা টিরা ছাড়ো। এখানে আমি আর তুমি আছি। সো আমার তোমার কথা বলো। কোনো থার্ড পারসন এখানে এলাও না। মীরা আপু থার্ড পারসন হতে যাবে কেন? আমিই তো আপনাদের মাঝে থার্ড পারসন। হাহ, বললেন না তো মীরা আপুকে জড়িয়ে ধরলে মীরা আপু বুঝি এমন বলতো? না মানে আপনি তো মীরা আপুকে অনেক ভালোবাসেন। আর মীরা আপুও আপনাকে অনেক ভালোবাসে। আর আপনাদের বিয়েটাও কনফার্ম। এই হিসেবে ধরতে গেলে মীরা আপু তো আপনার হবু স্ত্রী, তাই আপনাদের মাঝে এরকম একটু আধটু হওয়া তো স্বাভাবিক, তাই না? তাই বলছিলাম আর কি। নিহা, একবার বলেছি না ওসব কথা ছাড়তে? তারপরেও বারবার কেন একই কথা বলছ? আর তাছাড়া তুমি যেমনটা ভাবছ আমাদের মাঝে তেমন কিছুই হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে ওর আর আমার সম্পর্কটা খুবই ক্লোজ। বাট এতটাও কখনো ক্লোজ হয়নি যে ওকে আমার বিয়ে করতেই হবে। আচ্ছা, একটা কথা বলবো? বলো। অ্যাক্সিডেন্টের পর থেকে খেয়াল করছি আপনি মীরা আপুর সাথে কথা বলছেন না। আমি আপনাকে একদিনও ওর সাথে কথা বলতে দেখলাম না। এমনকি আপনার এরকম অবস্থা আর মীরা আপু আপনাকে একবার দেখতেও আসলো না। আপনাদের মাঝে কি কিছু হয়েছে? কি করে বলি নিহা? আমি এতদিন একজন বিশ্বাসঘাতক প্রতারককে ভালোবেসেছিলাম, যে আমাকে কখনোই ভালোবাসেনি। শুধু আমার টাকা পয়সাকে ভালোবেসেছে। যে আমাকে নিজে মারতে চেয়েছিল সে আমাকে কিভাবে দেখতে আসবে? জয় মনে মনে কথাগুলো ভাবছিল। হঠাৎ ভাবনার সুতো ছিঁড়ল নিহার কথায়। কি হল? চুপ করে আছেন যে? কই চুপ করে আছি? ভাবছিলাম। কি ভাবছিলেন? ভাবছিলাম এই পৃথিবীতে কত রকমের মানুষ আছে, তাই না? কেউ কাঁদে ভালোবাসার নেশায়, আবার কেউ বা কাঁদে এক মুঠো ভাতের আশায়। কেউ মন ভেঙে খুশি, তো আবার কেউ ভালোবেসে অসুখী। আসলেই এই শহরের মানুষগুলো খুবই অদ্ভুত। তুমি যার পথ চেয়ে বসে থাকবে, সে অন্য কারো হাত ধরে পথ চলবে। তুমি যার কথা ভেবে মাঝরাতে বালিশ ভিজাবে, সে অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখবে। হাহ, সত্যিই আজও আমরা মানুষ চিনতে পারি না, তাই না? কথাগুলো বলতেই জয়ের ভিতর থেকে আপনা আপনি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসল। নিহা কোনো প্রত্যুত্তর করতে পারল না। কারণ জয়ের কথাগুলো শুনে নিহার নিজেরই খারাপ লাগছে। জয়ের কথাগুলোর মাঝে কোথাও যেন সে নিজেকে খুঁজে পাচ্ছে।
নিহা জানে না জয় কেন কথাগুলো বলেছে। কিন্তু কথাগুলো তো একটাও মিথ্যা না। আসলেই তো এই শহরের মানুষ চেনা বড় দায়। যাকে দিনের পর দিন বিশ্বাস করবে সে তোমাকে ধোঁকা দেবে। আর যাকে দিনের পর দিন ভালোবেসে যাবে সে তোমাকে ঠকাবে। নিহার কেন যেন আর কোনো প্রশ্ন করতে কিংবা কথা বলতে ইচ্ছে হল না। হয়তো চোখে ঘুম ভর করেছে বলে তাই কোনো কথা না বলে চুপ করে রইল। আর কয়েক মিনিটের মধ্যে ঘুমও এসে গেল। নিহাকে চুপ করে থাকতে দেখে জয় একবার মাথাটা একটু উঁচু করে নিহার মুখের দিকে তাকাল। ড্রিম লাইটের আলোতে নিহার ফর্সা মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। জয়ের বুঝতে দেরি হল না নিহা ঘুমিয়ে পড়েছে। জয় মুচকি হেসে নিহার কপালের এক পাশে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিল। তারপর আরও কিছু সময় নিহার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থেকে আস্তে করে শুয়ে পড়ল। এরপর নিহাকে শক্ত হাতের বন্ধনে আবদ্ধ করে নিয়ে পরম আবেশে চোখ বন্ধ করল সে। পরের দিন সকালবেলা আজ জয়ের ঘুমটা নিহার আগেই ভেঙে গেল। ঘুম ভেঙে চোখ খুলে তাকাতেই নিহাকে নিজের সাথে লেপ্টানো অবস্থায় দেখে মুখে আনন্দের হাসি ফুটল জয়ের। নিহা এখনও গভীর ঘুমে মগ্ন। জয় ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে নিল। ঘড়ির কাঁটা ৭টা ছুঁই ছুঁই। যদিও প্রতিদিন নিহা এত সময় ধরে ঘুমে থাকে না। আর কারণটা জয়ের অজানা নয়। সে জানে নিহা কেন সকাল সকাল উঠে যায়। মূলত সে এটা নিয়ে নিহাকে মারধর করত বলেই নিহা ভোরে ঘুম থেকে উঠে যেত। কিন্তু জয়ের অ্যাক্সিডেন্টের পর তো জয় নিজেই বলেছে নিহাকে ভোরে না উঠতে। তবুও নিহা জয়ের কথা উপেক্ষা করে ভোরেই উঠে যেত। কারণ নিহার সকাল সকাল উঠে যাওয়ার অন্য একটা কারণ ছিল ফজরের নামাজ আদায় করা। ফজরের নামাজ পড়ার জন্যই সে সকাল সকাল উঠে যেত। কিন্তু ভাগ্য এতটাই খারাপ ছিল যে যেদিন ভুল করে ভোরে উঠতে পারত না সেদিনই জয়ের অকথ্য ভাষায় কথা শোনানো। চড় লাথি আর বেল্টের আঘাত এসবি যুক্ত কপালে। কথাগুলো ভেবে জয় এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিহার দিকে। ঘুমন্ত মেয়েটিকে কতই না মায়াবী লাগছে ঘুমন্ত অবস্থায়। কি নিষ্পাপ হয়ে ঘুমোচ্ছে। আর এই মেয়েটিকেই কিনা সে এতদিন ধরে এত অত্যাচার করে গেছে। কেন যে সে মীরাকে ভালোবাসতে গেল, আর কেনই যে ওর ভালোবাসার আশায় নিহাকে কষ্ট দিয়েছিল। সেটা মনে করেই জয় এখন পস্তায়। প্রায় ঘণ্টা খানিক পর নিহার ঘুম ভাঙল। জয় তখনও নিহার দিকে অপলক চাহনি নিয়ে তাকিয়েছিল। চোখ মেলে হঠাৎ জয়কে নিজের দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে নিহা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। আমতা আমতা গলায় বলল, এমন করে তাকিয়ে আছেন কেন? হঠাৎ নিহার কথায় জয়ের ঘুর কাটল। নিহার দিক থেকে দ্রুত চোখ সরিয়ে নিয়ে অপ্রস্তুত গলায় বলল, কিছু না। ও বলেই নিহা নিজেকে জয়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসল। চুলগুলো হাত কোপা করতে করতে দেয়াল ঘড়িটার দিকে একবার তাকিয়ে দেখল। 7:30 বাজে। নিহা বেশ অবাক হল। আজ 7:30 পর্যন্ত ঘুমিয়েছে সে? ও তো কখনো এত বেলা পর্যন্ত ঘুমায় না। তাহলে আজ উঠতে পারল না কেন? আর তাছাড়া জয় তো জেগেই ছিল। নিহা তো চোখ খুলে ওকে সজাগী পেয়েছ। ওই বা ডাকল না কেন? কথাগুলো ভেবে নিহা জয়ের দিকে তাকাল। জয় তখনও শুয়ে আছে। আপনি কখন উঠলেন? জয় দুহাত প্রশস্ত করে আলসেমি ঝাড়তে ঝাড়তে বলল, অনেক আগেই। নিহার অবাকের মাত্রাটা এবার আরও বেড়ে গেল। নিহা ভেবেছিল জয় হয়তো তখনই উঠেছে ঘুম থেকে। কিন্তু জয়ের কথা শুনে নিহার বুঝতে দেরি হল না জয় অনেক আগেই উঠেছে। কিন্তু নিহার মনে প্রশ্ন হল, জয় যদি অনেক আগেই ঘুম থেকে উঠে তাহলে ওকে জাগাল না কেন? আপনি জেগেছিলেন তো আমাকে ডাকেননি কেন? মা বাবা কি ভাববে এখন? এত সময় কেউ ঘুমায়? জেগেই যখন ছিলেন আমাকে তো ডেকে দিতে পারতেন। ধুর, আজই সব ঘুম চোখে ভর করতে হল। ডেকে দিলে তো আর এমন ঘুমন্ত মায়াবী চেহারাটা দেখতে পারতাম না। তাই ইচ্ছে করেই ডাকিনি। আর তাছাড়া কে কি ভাবল তা নিয়ে চিন্তা করো না। যে যেটা ভাবার ভাবুক। শীতের মধ্যে এত সকাল সকাল উঠে কি করবে শুনি? যে একটু দেরি করে ঘুম থেকে উঠলেই মারধর করত সে কিনা এই কথা বলছে। আমাকে নাকি ইচ্ছে করে ডাকেনি। ব্যাপারটা হাস্যকর হয়ে গেল না? আমি জানি কথাটা হয়তো তোমার কাছে হাস্যকর মনে হবে। বাট এটাই সত্যি। হাস্যকর কথা হলে তো হাস্যকরই মনে হবে। মনে হওয়াটা স্বাভাবিক নয় কি? জয় কিছু বলল না। হয়তো নিহার কথার পিঠে কিছু বলার জন্য খুঁজে পেল না। নিহা তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। দ্রুত ফ্রেশ হয়ে কিচেনে যেতে হবে।
নাস্তা বানাতে লেট হলে পরে আবার শাশুড়ি আর ননদ মিলে ওকেই ঝেড়ে দিবে। এটা নিয়ে রায়হান সাহেব যে ওকে কিছু বলবে না এটা নিহা নিশ্চিত। কারণ উনি জানেন বাসার পুরো কাজগুলো ঋতুই করে। তাই ঋতুর ছোটখাটো ভুলগুলো রায়হান সাহেব কখনো আমলে নেন না। কারণ একা হাতে মেয়েটাকে সব কাজ সামলাতে হয়। নিহা যে বাড়ির সব কাজ একা হাতে করে সেটা রায়হান সাহেবের আজও অজানা। নিহা দ্রুত ফ্রেশ হয়ে কিচেনে চলে গেল। ঋতু আগে থেকেই কিচেনে ছিল। নিহাকে দেখে এক গাল হেসে বলল, নিহা যে বাড়ির সব কাজ একা হাতে করে সেটা রায়হান সাহেবের আজও অজানা। নিহা দ্রুত ফ্রেশ হয়ে কিচেনে চলে গেল। ঋতু আগে থেকেই কিচেনে ছিল। নিহাকে দেখে এক গাল হেসে বলল, ভাবি আইছ? হুম। আজ হঠাৎ আমার কি হলো কি জানি? ঘুম ভাঙল বেলা এতক্ষণ হয়ে যাওয়ার পর। আজ হঠাৎ এত ঘুম কোথা থেকে আসলো সেটাই বুঝতে পারছি না। বলেই নিহা শাড়ির আঁচলটা কোমরে গুজে নিয়ে কাজে লেগে পড়ল। ঋতু রুটি বেলতে বেলতে বলল, আরে এত চিন্তা করতাছ কেন? মাঝে মাঝে এরকম হয়। তুমি তো আর ইচ্ছা কইরা দেরিতে উঠোনি। তুমি বুঝতে পারছ না ঋতু, নাস্তা রেডি হতে দেরি হলে মা বুঝে যাবেন যে আজ আমার উঠতে দেরি হয়েছে। তখন যা নয় তা কথা শুনাবে। তুমি শুধু শুধু চিন্তা করতাছ ভাবি। তোমারে কিচ্ছু কইতে পারবে না। বড় সাহেব আছেন না? ওনার সামনে তোমারে কিছু করার সাহস আছেনি কারো? ঋতু, আমি জানি বাবার সামনে ওরা কিছু বলবে না ঠিকই। কিন্তু বাবা অফিসে চলে গেলে ঠিকই বলবে। ঋতু সম্মতি সূচক মাথা নাড়াল। এটাও ঠিক। ওরা তো আবার মুখোশধারী ভালো মানুষ। আচ্ছা একটা কথা কই ভাবি। নিহা চুলার উপর আলু ভাজির জন্য পেঁয়াজ রসুন তেলে ভাজছিল। সেসব নাড়াতেই বলল, বলো। আমার কাছে কথা বলার জন্য অনুমতি নিতে হয় নাকি? ভাইজান কি এখনও তোমার লগে খারাপ ব্যবহার করে? না। কেন বলতো? না এমনিই বলতেছিলাম। আগে তো সবসময় তোমার লগে পশুর মতো আচরণ করত। কিভাবে তোমার গায়ে হাত তোলা যায় তার জন্য সবসময় তোমার দোষ খুঁজত। তাই জানতে চাইছিলাম আর কি। এখনও আগের মতো করে নাকি? না তেমন কিছুই করে না। আমার মনে হয় উনি নিজের ভুল বুঝতে পেরেছেন। যাক ভালোই হইল। ভাইজান তোমার লগে আগের মতো করে না শুই না আমার যে কি খুশি লাগতাছে। এইবার যদি তোমার কপালে একটু সুখ আসে। নিহা কিছু একটা ভেবে ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, বাদ দাও এইসব কথা। তাড়াতাড়ি করো। নয়তো বাবা না খেয়েই অফিসে চলে যাবে। এদিকে রায়হান সাহেব আর শায়লা বেগম সিঁড়ি দিয়ে টুকটাক কথা বলতে বলতে নামছিলেন। ওদের একটু দূরে পিছন পিছন জেসিও নামছে। তিনজনেই ডাইনিংয়ের কাছে আসতেই টেবিলের দিকে তাকিয়ে সবাই অবাক। কারণ এখনও টেবিলে নাস্তা সাজানো হয়নি। রায়হান সাহেব না রাগলেও শায়লা বেগম যেন রাগে পুরো আগুন হয়ে গেলেন। উনি গলা ফাটিয়ে ঋতুকে ডাকতে লাগলেন। কারণ এখন যদি নিহাকে এভাবে ডাকে তাহলে স্বামীর সন্দেহ হতে পারে। তাই নিহাকে না ডেকে ঋতুকেই ডাকছেন। ঋতু, ঋতু, এমন করে চিল্লিয়ে ডাকছ কেন? তুমি গিয়েও তো দেখতে পারো। হয়তো আজ ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে ওর। তাই হয়তো নাস্তা আনতে দেরি হচ্ছে। এভাবে সারের মতো না চেঁচিয়ে হয় বসো, না হয় কিচেনে গিয়ে দেখে আসো। কথাগুলো বলেই রায়হান সাহেব একটা চেয়ার টেনে বসে পড়লেন। ততক্ষণে জেসিও একটা চেয়ারে বসে পড়েছে। শায়লা বেগম তখনও বসেননি। ততক্ষণে জয় এসে একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, গুড মর্নিং অল। রায়হান সাহেব আর জেসিও হেসে গুড মর্নিং উইস করল। গুড মর্নিং জয়। গুড মর্নিং ভাইয়া। মাকে দাঁড়িয়ে থাকতে দেখে জয় বলল, কি হলো মম? দাঁড়িয়ে আছো কেন? বসো। বসে বসে কি টেবিলের সৌন্দর্য দেখব? এই ঋতুটা আজ এতক্ষণ ধরে কি করছে কি জানি? এখনও টেবিলে নাস্তা আনতে পারল না। মম, আজ একটু লেট হচ্ছে হয়তো। প্রতিদিন তো আর একই সময় আনবে বলে কথা নেই। তুমি বসো, নাস্তা হলেই তো নিয়ে আসবে। তখনই ঋতু দৌড়াতে দৌড়াতে ভাজির বোল আর রুটির প্লেট নিয়ে আসল। সরি, ক্ষমা কইরে দিয়েন। আসলে আইজ একটু ঘুম থেকে উঠতে দেরি হইয়া গেছিল তাই নাস্তা তৈরি করতে এতক্ষণ হইছে। লন খাওয়া শুরু করেন। ঋতুর সরি বলা শুনে জয় হেসে বলল, ঋতু, ওটা সরি নয় সরি হবে। ওই হলো আর কি সেটা।
এই তো মম এসে গেছে নাস্তা। এবার তো বসো। জয়ের কথায় কোনো রকম প্রত্যুত্তর না করে শায়লা বেগম রেগেমেগে স্বামীর পাশের চেয়ারটিতে বসে পড়লেন। ততক্ষণে নিহাও চলে এসেছে, হাতে চায়ের প্লাগস নিয়ে। মূলত ওর দেরিতে আসার কারণ হচ্ছে রায়হান সাহেব যেন কিছু আন্দাজ করতে না পারে তার জন্য। কি রে মা, তোর হাতে চায়ের প্লাগস কেন? আর তুই কিচেন থেকে আসছিস কেন? নিহা মুচকি হেসে সবার প্লেটে ভাজি আর রুটি দিতে দিতে বলল। না মানে বাবা, ওই আসলে নাস্তা রেডি হয়েছে কিনা সেটাই দেখতে গিয়েছিলাম। আর তখন দেখালাম ঋতু একা সব আনতে পারছিল না। তাই আমি ওকে বললাম চায়ের প্লাগসটা যেন আমাকে দেয়। আর কিছু না। ও ও, সবাই খাওয়া শুরু করেছে ইতোমধ্যে। কিন্তু রায়হান সাহেব বেশি খেলেন না, অর্ধেক রুটি খেয়েই 2 চুমুক চা খেয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আচ্ছা আমি আসছি। রায়হান সাহেবের কথা শুনে সবাই অবাক হয়ে উনার দিকে তাকাল। যেই মানুষ খাওয়ার মাঝখান থেকে কেউ উঠা পছন্দ করেন না, উনিই অর্ধেক খাবার খেয়ে বলছেন আমি আসছি। নিহা তাড়াহুড়া কণ্ঠে বলে উঠল, বাবা উঠছেন মানে? আপনি তো তেমন খেলেনও না। খাবার শেষ না করে কোথায় যাচ্ছেন? আগে খেয়ে নিন, তারপর উঠবেন। না রে মা, আমার আজ একটু তাড়া আছে। অফিসে ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে। অলরেডি লেট হয়ে গেছে। যদি পুরো নাস্তা করে যাই তাহলে আমার আরও বেশি লেট হয়ে যাবে। স্বামীর কথায় ঘুর আপত্তি জানিয়ে শায়লা বেগম বললেন, তাই বলে না খেয়ে চলে যাবে? রুটিটা তো অন্তত পুরো শেষ করে যাও। সমস্যা নেই, যেটুকু খেয়েছি তাতে মিটিং শেষ হওয়া পর্যন্ত চলে যাবে। মিটিংয়ের পর না হয় অফিসে খেয়ে নিব। আসছি আমি, বলেই রায়হান সাহেব চলে গেলেন। রায়হান সাহেব ঘর থেকে বের হতে দেরি হল, কিন্তু শায়লা বেগমের হুঙ্কার ছাড়তে দেরি হলেন না। উনি নিহার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে উঠলেন, এবার শান্তি হয়েছে তো তোর? আরও বেলা করে পড়ে পড়ে ঘুমা, তারপর সবাই ভালো করে নাস্তা করতে পারবে। তোর জন্য আজ মানুষটা না খেয়ে চলে গেল। হুহ, আসছে নবাবের বেটি। তোর বাবা মা কি এটাও শিখায়নি যে শিশুর বাড়িতে বেলা করে ঘুমোতে নেই? নাকি সেটাও শিখায়নি? অবশ্য শিখাবেই বা কি করে? শিক্ষা থাকলেই তো শিখাবে। গেও ছোট লোক কোথাকার। শাশুড়ির কথাগুলো শুনে নিহার খুব কান্না পাচ্ছে। কারণ ওর কিছুই বলার বা করার নেই। তাই সে মাথা নিচু করে চুপচাপ কথাগুলো শুনছে আর চোখের জল ফেলছে। অতগুলো কথা শুনিয়েও শায়লা বেগমের রাগ যেন কমল না। তাই তো নিহার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকাটাও উনার সহ্য হল না। কি হল নবাবজাদি, এখন চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? মুখ দিয়ে কথা বের হচ্ছে না বুঝি? তোর জন্য যে মানুষটা না খেয়ে চলে গেল তোর নিশ্চয় ভালো লাগছে। তুই তো কবজি ডুবিয়ে খেতে পারবি। রাতে কি এমন করিস যে সকালে ঘুম থেকে উঠতে পারছিস না? রাতে কি শরীর বিলিয়েছিলিস যে এতক্ষণে ঘুম থেকে উঠতে হল? মম, তুই চুপু থাক। তুই একদম কোনো কথা বলবি না। অ্যাক্সিডেন্টের পর একটু সেবা করেছে কি করেনি তোকেও বস করে নিয়েছে। নয়তো ওর সাহস কি করে হয় নবাবজাদির মতো এত বেলা করে ঘুম থেকে উঠার? এটা কি ওর বাপের বাড়ি যে 8টা বাজলে ঘুম থেকে উঠবে? নিহা, রুমে যাও। নিহা তবুও ঠাই দাঁড়িয়ে রইল। নিহাকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে জয় এবার ধমক দিয়ে উঠল। কি হল? কি বললাম কথা কানে যায়নি? রুমে যেতে বলেছি। জয়ের ধমক শুনে নিহা এবার কেঁপে উঠল। ছলছল চোখে জয়ের দিকে তাকাল। জয় আবারও বলল, রুমে যাও বলছি। নিহা ভয়ে কাঁপা কাঁপা পায়ে রুমের দিকে হাঁটা ধরল। কারণ নিহা জানে এখন ওর কপালে কি আছে। নিশ্চয় জয় এখন রুমে এসে ওকে মারধর করবে। নিহার ভয়ে সারা শরীর কাঁপছে। তার মানে কি জয় আবারও ওর সাথে আগের মতো ব্যবহার করবে? জয়ের মার খাওয়ার কথা মনে করতেই নিহার কপাল বেয়ে ঘাম ঝরছে। নিহাকে এভাবে কথা শুনানোর মাঝখান থেকে রুমে পাঠিয়ে দেওয়াটা শায়লা বেগমের হজম হল না। উনি জয়ের দিকে তাকিয়ে কাট কাট গলায় বললেন, জয়, তুই ওকে রুমে পাঠিয়ে দিলি কেন? রুমে পাঠিয়ে দিয়ে বাঁচাতে চাইছিস, তাই না? তার মানে তুইও কি এখন অন্য সব ছেলেদের মতো বুয়ের আঁচলের তলে ঢুকে গিয়েছিস? তুমি যেটা মনে করো। কি বলতে চাইছিস কি তুই? মম, আমার মনে হয় তোমার দিন দিন কথা বলার কমনসেন্সটুকু কমে যাচ্ছে। জয়, ধমক দিয়ে চিৎকার করছো কেন?
যেটা সত্যি সেটাই তো বললাম। তুমি এখনও কোথায় কি বলতে হয় সেটাও বোধহয় জানো না। ও আজ না হয় একটু উঠতে দেরি করে ফেলেছে, তাই বলে তুমি ওকে এত কথা শোনাবে? তাও আবার এমন বিশ্রী কথা যা যেকোনো মেয়েরই শুনতে খারাপ লাগবে। তোমার মুখে এমন কথা বলার আগে একটা বার কি ভেবে দেখেছ যে তোমারও একটা মেয়ে আছে? জয়, এখন কি তুইও তোর বাবার মতো ওর হয়ে কথা বলবি? ওই গেঁয়ো ছোট লোকটা কি তোকেও বশ করে নিয়েছে? আগে তো আমি ওকে কিছু বললে তুই চুপচাপ থাকতি, আর এখন কিনা তুই ওর জন্য আমার সাথে গলা উঁচু করে কথা বলছিস? 1 মাসের ব্যবধানে তুই এতটা বদলে গেলি যে আমার সামনে তুই ওর হয়ে কথা বলছিস? যদি তুমি তাই মনে করে থাকো তাহলে তাই। কারণ আমি এতদিন ভুল করেছিলাম, অমানুষ ছিলাম। এখনও হয়তো অমানুষই আছি। আর তাই এখন মানুষ হওয়ার চেষ্টা করছি। আসলে ভুলটা আমার নয়, ভুলটা তোমারই। ডেডের পাশাপাশি তুমিও যদি এজ এ মাদার সঠিক শিক্ষা দিতে, তাহলে হয়তো আমি ভুল করতাম না। আর এমন অমানুষও হতাম না। আর না নিহার প্রতি এমন অত্যাচার করতাম। তোমাদের কথা শুনে শুনে আমি মেয়েটিকে কত অত্যাচার করেছি, কত মারধর করেছি। তারপরেও দেখো, আজ যে আমি এখানে বসে আছি সেটাও ওর জন্যই। ও না থাকলে হয়তো আমার এখন বিছানায় শুয়ে থাকতে হতো। কারণ ও ছাড়া তো আমাকে দেখার মতো আর কারো সময় ছিল না। অবশ্য আমি এসব বলছি কেন? এই বাড়ির সবাই তো নিজেদের নিয়ে ব্যস্ত। আমাকে দেখার বা আমার সাথে বসে গল্প করার মতো সময় কি কারো আছে? এখন আমার কি মনে হয় জানো মম? আমার মনে হয় এই বাড়িতে ডেড আর নিহা ছাড়া আর কেউ আমার আপন নয়। জয়, তার মানে তুই বলতে চাইছিস আমি আর জেসি তোর আপন নই? আমার তো সেটাই মনে হয়। নয়তো বিছানায় শুয়ে থাকা দিনগুলোতে আমার একা কাটাতে হতো না। যদি আমার আপনজনই হতে তাহলে আমাকে অসুস্থ অবস্থায় ঘরে রেখে মা মেয়ে মিলে পার্টি, ক্লাব এসবে যেতে না। আচ্ছা জেসি না হয় ছোট মানুষ, কিন্তু মম তুমি, তুমি তো অন্তত আমার অসুস্থ দিনগুলোতে আমার পাশে থাকতে পারতে। কিন্তু তুমি তা করনি। ইনফ্যাক্ট গত 1 মাসে হাতে গুনা কয়েকবার বাতিত তুমি আমার রুমেই যাওনি। তুমি তো মা নামের কলঙ্ক মম, মা নামের কলঙ্ক। তোমার মতো মা যার আছে সে কখনো গর্ব করে বলতে পারবে না যে আমার মা আমাকে অনেক ভালোবাসে। এনিওয়ে এসব এখন বলেই বা কী লাভ? তোমরা খেয়ে নাও, আমি রুমে যাচ্ছি। বলেই জয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। শায়লা বেগম ছেলের কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে। জয় রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়িয়েও হঠাৎ আবার কিছু একটা ভেবে থেমে গেল। মায়ের দিকে তাকিয়ে বলল, আর একটা কথা মম, পরের বার থেকে নিহাকে কিছু বলার দুঃসাহসটা যেন না করো। ওকে কেউ কিছু বলার আগে কমপক্ষে 10 বার ভেবে নিবে। কারণ আমার বউকে কিছু বলাটা আমি টলারেট করব না। আর দরকার হলে এটা ডেডের কানেও পৌঁছাবে। মাইন্ড ইট। কথাগুলো একবারে বলে জয় আর 1 মিনিটও সেখানে দাঁড়াল না। গদগদ পায়ে রুমে চলে গেল। শায়লা বেগম আর জেসি যেন সদ্য আকাশ থেকে পড়ল এমন হয়ে তাকিয়ে আছে জয়ের যাওয়ার দিকে। আর এটার একটাই কারণ, হঠাৎ জয়ের এমন পরিবর্তন ওরা মা মেয়ে কিছুতেই মেনে নিতে পারছে না। ওদের বুঝে আসছে না জয় হঠাৎ এমন পাল্টে গেল কেন? যে জয় নিহার নাম শুনলে নাক ছিটকাত, সে কিনা আজ ওর হয়ে এতগুলো কথা শুনিয়ে গেল। শায়লা বেগমের রাগ যেন শিরায় শিরায় বহমান হচ্ছে। জয় তাকে এতগুলো কথা শুনাল, তাও আবার ওই গেঁয়ো ছোটলোক মেয়েটার জন্য। উনার কিছুতেই হজম হচ্ছে না ব্যাপারটা। মন দেখলে, নিহা নামক ভাইরাসটা করোনা ভাইরাসের মতো কিভাবে এই বাড়িতে ছড়িয়ে পড়ছে। প্রথমে ডেডকে হাত করল, এখন আবার ভাইয়াকে হাত করল। এমন হলে তো ডেড কিংবা ভাইয়া কেউই তোমার কোনো কথা শুনবে না। ওই ছোটলোকটার কথাই শুনবে ওরা। শায়লা বেগম জয়ের কথাগুলো শুনে এমনিতেই রেগে বোম হয়ে আছে। এখন জেসির কথাগুলো যেন তার উপর আগুনে ঘি ঢালার মতো কাজ করল। উনি চেঁচিয়ে মেয়েকে ধমক দিয়ে উঠলেন, জেসি, চুপ করবি তুই? ধমক দিয়ে? বাহ রে, তখন ভাইয়া এতগুলা কথা বলে চলে গেল তুমি কিছুই বললে না। আর এখন আমাকে একটুতেই চুপ করিয়ে দিচ্ছ? শায়লা বেগম কিছু না বলে উল্টো রাগে ফুসফুস করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। জেসি কয়েক সেকেন্ড মায়ের যাওয়ার দিকে তাকিয়ে থেকে সেও আস্তে করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। জয় রুমে এসে দেখল নিহা জানালার সাথে ঠেস দিয়ে বাইরের দিকে চেয়ে আছে। জয়ের উপস্থিতি নিহার বোধগম্য হল না হয়তো। তাই তো এখনও ঠাই বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। জয় ধীর পায়ে ওর দিকে এগিয়ে গেল। নিহা,
হঠাৎ জয়ের গলা শুনে নিহা হকচকিয়ে ঘুরে তাকাল। জয়কে দেখে যেন আবারও ভয়টা মনের মধ্যে নাড়া দিল। জয়কে ওর দিকে এগিয়ে যেতে দেখে গুটিসুটি হয়ে একদম জানালার সাথে লেগে গেল। এমনভাবে জানালার সাথে মিশে দাঁড়িয়েছে যেন পারলে এক্ষুনি জানালা ভেঙে বাইরে চলে যেত। জয় যত ওর দিকে এগিয়ে যাচ্ছে ততই হাত পা রীতিমতো কাঁপছে ওর। নিহা কাঁপা কাঁপা শরীরে ভীতু চাহনি নিয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে জয়ের পায়ের দিকে, যেটা জয়ের চোখে সহজেই ধরা পড়ল। নিহাকে এমন ভীতু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জয়ের ভিতরটা মুচড় দিয়ে উঠল। ও যদি আগে এমন বিহেভ না করত তাহলে আজ হয়তো নিহা এতটা ভয় পেত না ওকে দেখে। নিহাকে দেখে এখন এমন মনে হচ্ছে যেন জেলখানার কোনো কয়েদিকে ফাঁসি দেওয়ার জন্য ডাকছে, আর তাই সে এখানে এসে লুকিয়ে আছে। জয় নিহার সামনে গিয়ে দাঁড়িয়ে নিহার উভয় বাহুতে হাত রাখতেই নিহা আতকে উঠল। ভয়ে কয়েকটা শুকনো ঢুকো গিলে নিয়েছে ইতোমধ্যে। ভীতু চাহনি নিয়ে একবার জয়ের হাতের দিকে তো আরেকবার জয়ের মুখের দিকে তাকাচ্ছে। আসলে জয় নিহাকে এমন অমানুষিকভাবে পশুর মতো করে মারত যেন নিহা সদ্য জেল পলাতক কোনো আসামি, আর তাকে জেল থেকে পালিয়ে যাওয়ার দায়ে মারা হচ্ছে। জয় নিহার ব্যাপারটা বুঝতে পেরে আদুরে গলায় বলল, নিহা, ভয় পাচ্ছ কেন? নিহা কিছু বলল না, বরং আগের মতো গুটিসুটি হয়ে দাঁড়িয়ে রইল। জয় এবার মুচকি হেসে নিহার বাহু ছেড়ে দিয়ে দুহাতে নিহার মুখটা ধরল। হয়তো অন্য সময় হলে নিহা অবাক হতো, কিন্তু এখন এমন ভয় আছে যে অবাক হওয়ার কথাটাও ভুলে গিয়েছে। শুধু ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে জয়ের মুখের দিকে। জয় নিহার চোখে চোখ রাখল, শান্ত গলায় বলল। জয় এবার মুচকি হেসে নিহার বাহু ছেড়ে দিয়ে দুহাতে নিহার মুখটা ধরল। হয়তো অন্য সময় হলে নিহা অবাক হতো, কিন্তু এখন এমন ভয় আছে যে অবাক হওয়ার কথাটাও ভুলে গিয়েছে। শুধু ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে জয়ের মুখের দিকে। জয় নিহার চোখে চোখ রাখল, শান্ত গলায় বলল, আমাকে এতটা ভয় পাও যে আমার স্পর্শে পর্যন্ত কেঁপে উঠছ? আমি কি এতই খারাপ? নিহা আমতা আমতা গলায় বলল, উয়া আবয়া আমি। কেউ কিছু বললে মুখের উপর জবাব দিতে হয়, জানো না সেটা? তখন চুপ করে মূর্তির মতো দাঁড়িয়েছিলে কেন? তাই তো আমার রাগ হয়েছিল। আমি জানতাম তুমি আর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলে মম আরও বাজে কথা শোনাত। তাই তোমাকে রুমে পাঠিয়ে দিলাম। আর তুমি কিনা আমাকে দেখেই কাঁপতে কাঁপতে শেষ। অবশ্য এতে তোমার কোনো দোষ নেই। আমি আসলে তোমার সাথে এমন পশুর মতো আচরণ করেছিলাম যে তোমার ভয় পাওয়াটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এসব ছাড়ো। এখন তাড়াতাড়ি গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসো। খুব ক্ষুধা লেগেছে। বলেই জয় নিহাকে ছেড়ে খাটে গিয়ে বসল। এতক্ষণ ধরে জয়ের বলা কথাগুলো শুনে নিহার ভয়টা পুরোটাই কেটে গিয়েছে। তাই জয় ওকে খাবার আনতে বলায় নিহা এবার বেশ অবাক হল। ক্ষুধা লেগেছে মানে? উনি কি না খেয়ে এসছেন নাকি? তবে প্রশ্নটা করার সাহস হয়নি নিহার। তাই চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল খাবার আনতে। আর খানিক বাদেই ফিরে আসলো রুটি আর ভাজি নিয়ে। জয় তখনও বিছানায় বসেছিল। নিহাকে দেখে সে একটু নড়েচড়ে বসল। নিহা এসে রুটি আর ভাজির প্লেট দুইটি জয়ের সামনে রাখল। তারপর বলল, নিন, তাড়াতাড়ি খান, নয়তো ওষুধের টাইম দেরি হয়ে যাবে। আগে এখানে বসো। আমি বসব কেন? বসতে বলেছি, বসো। নিহা আর কোনো কথা না বলে চুপচাপ জয়ের সামনে বসে পড়ল। জয় এবার রুটি আর ভাজি নিহার দিকে ঠেলে দিয়ে বলল, নাও, খাওয়া শুরু করো। নিহা অবাক হয়ে জয়ের দিকে তাকাল। অবাক হয়েই বলল, আমি খাওয়া শুরু করব মানে? আমি তো আপনার জন্য এনেছি। আপনি খান, আমি পরে খেয়ে নিব। নিজে খাবে নাকি আমার হাতে খাইয়ে দিব? কোনটা? অবশ্য আমার কোনো প্রবলেম নেই খাইয়ে দিতে। তুমি আমাকে 1 মাস খাইয়ে দিতে পারলে আমি একদিন খাইয়ে দিতে পারব না? নিহার অবাকের মাত্রাটা যেন বেড়েই চলেছে। কাল থেকে জয়ের কথাবার্তাগুলো নিহার কেমন যেন লাগছে। কাল রাতে ডাইনিংয়ে নিজের পাশে বসিয়ে খাওয়ালো, আবার রাতে ওকে বুকে নিয়ে ঘুমালো। এতটুকু না হয় ঠিক ছিল, কিন্তু আজ আবার নিজের জন্য খাবার আনতে বলে এখন ওকে খেতে বলছে। আবার না খেলে নিজের হাতে খাইয়ে দিবে বলে ট্রিট দিচ্ছে। সবই কি বাস্তবে ঘটছে? নাকি নিহার কোনো ভ্রম হচ্ছে? নাকি পুরোটাই একটা স্বপ্ন? নিহা এসবই ভাবছিল। নিহার ভাবনার সুতো ছিঁড়ল জয়ের ডাকে। নিহা, বাই এনি চান্স তোমার কি আমার হাতে খেতে ইচ্ছে হচ্ছে?
আচ্ছা ওয়েট, আমি খাইয়ে দিচ্ছি। বলেই যেই না জয় হাত বাড়াল, অমনিই নিহা বাদ সাধল। না না, আপনার খাইয়ে দিতে হবে না, আমি নিজেই খাচ্ছি। বলেই নিহা তাড়াহুড়া করে খেতে শুরু করল। নিহার কান দেখে জয় হেসে বলল, এই তো গুড গার্ল, তাড়াতাড়ি খাওয়া শেষ করো, ততক্ষণে আমি মেডিসিন খেয়ে নিচ্ছি। আপনার না ক্ষুধা লেগেছে? তাহলে খালি পেটে ওষুধ কিভাবে খাবেন? আমার কোনো ক্ষুধা টুধা লাগেনি, তোমার জন্য আনতে বললে আনতে না, তাই আমি আমার ক্ষুধা লেগেছে বলেছি। তার মানে আপনি খাবেন না? না, কারণ আমি অলরেডি ডাইনিংয়ে খেয়ে এসেছি। আপনিও না? তাহলে শুধু শুধু খাবার আনতে বললেন কেন? ওই যে বললাম তোমার জন্য বললে আনতে না, তাই আমার জন্য বলে আনালাম। আমার জন্য এখানে আনতে বলার দরকার কি ছিল? আমি তো কিচেনে গিয়েও খেতে পারতাম। এখন থেকে তা আর হচ্ছে না, ম্যাম। মানে? মানে হলো এখন থেকে তুমি আমাদের সাথে ডাইনিংয়ে বসে একসাথে খাবে। বলেই জয় মুখে কয়েকটা ঔষধ পুরে নিয়ে কয়েক ঢুক পানি খেয়ে নিল। তারপর আবারও নিহার সামনে এসে বসল। নিহা এতক্ষণ খেতে খেতে কথা বলছিল। জয়ের একটু আগে বলা কথাটা শুনে নিহা এবার খাওয়া বন্ধ করে জয়ের দিকে তাকাল। অবাক কণ্ঠে বলল, অ্যাক্সিডেন্টের সময় কি আপনার মাথার তার কয়েকটা ছিঁড়ে গিয়েছিল? মানে? মানে হলো এই যে আপনি অ্যাক্সিডেন্টের পর থেকে বড্ড আবোল তাবোল বকছেন। বিশেষ করে কাল থেকে তো আরও বেশি আবোল তাবোল বকছেন। আমার মনে হয় কি জানেন, আপনাকে আবারও ডক্টর দেখানো উচিত। আমার কথাগুলোকে তোমার আবোল তাবোল মনে হয়? নিঃসন্দেহে। এখনও তো তেমন কিছু করিনি। আর অমনিই মাথার তার ছিঁড়ে গিয়েছে বলছ? এর থেকে বেশি কিছু করলে তখন কি বলবে? এর থেকে বেশি কিছু মানে? কিছু না। তুমি ওসব বুঝবে না, তাড়াতাড়ি খাওয়া শেষ করো। একেবারে খাওয়া ছেড়ে দিয়ে কথা বলতে হয়? খেতে খেতেও তো কথা বলা যায়। আপনার কথার জন্য খেতে আর পারছিলাম কই। কথাটা সহজভাবে বলেই পর মুহূর্তে নিহা জিবে কামড় দিল। এটা কি বলে ফেলেছে সে? ভয়ে জয়ের মুখের দিকে তাকাল না আর। মাথাটা নিচু করে ভীতু গলায় বলল, নাম মানে ইয়ে মানে আসলে। হয়েছে থাক। আর না মানে আসলে নকলে করতে হবে না। আমি যখন নর্মাল বিহেভ করছি, তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কিছু নেই। এখন থেকে যেটা মনে আসবে সেটা মুখে বলে ফেলবে। তাহলে দেখবে নিজের ভিতরেই একটা ভালো লাগা কাজ করছে। পুরো দিনটা নিহার আজ ভালোভাবেই কেটে গেল। রান্না বান্না আর জয়ের সাথে টুকটাক গল্প করার মধ্য দিয়ে দিনটা কেটে গিয়েছে। রাতে সবাই ডিনার করতে ডাইনিংয়ে বসেছিল। আর নিহাও রোজকার মতো সবাইকে খাবার সার্ভ করার জন্য দাঁড়িয়েছিল। কী ব্যাপার? তোমাকে কি বসার জন্য ইনভাইটেশন দিতে হবে? জয়ের কথা শুনে নিহা একবার শায়লা বেগমের দিকে চেয়ে তারপর জয়ের দিকে তাকাল। নিহাকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে জয় আবার বলে উঠল, কি হল? এখনও দাঁড়িয়ে আছো কেন? সকালে কি বলেছি মনে নেই? তাড়াতাড়ি বসো। ইয়ে মানে? তখনই নিহার কথার ফোড়ন কেটে শায়লা বেগম বলে উঠলেন, জয়, ও বসে গেলে সবাইকে খাবার সার্ভ করবে কে? ও না হয় পরে খেয়ে নিবে। মম, আমার মনে হয় না এই বাড়িতে কেউ হাতছাড়া আছে। আই থিংক সবাই নিজেদেরটা নিজেরা নিয়ে খেতে পারবে। তাই না ডেড? একদম। নিহা, সবাই নিজে নিয়ে খেতে পারবে। তুমি এসে বসে পড়ো। নিহাও বুঝতে পারল ডাইনিংয়ে বসা ছাড়া ওর আর কোনো উপায় নেই। তাই অগত্যা জয়ের কথা মান্য করে জয়ের পাশের চেয়ারটিতে এসে বসে পড়ল। রায়হান সাহেব হেসে বললেন, জয়, একটা কথা মানতেই হবে। অ্যাক্সিডেন্টের পর কিন্তু তোর বেশ উন্নতি হয়েছে। বাবার কথার প্রত্যুত্তরে জয় কিছু বলল না। শুধু বাম হাতে মাথা চুলকে লাজুক হাসল। শায়লা বেগম তো এসব দেখে রেগে ফেটে পড়ছেন। উনির আগে খাবারগুলো এমনভাবে চিবোচ্ছেন যেন আস্ত একটা ইট চিবোচ্ছেন। গতকালের মতো আজও নিহা এক চামচ ভাত নিয়েছে। তবে তরকারির বাটিতে হাত দেওয়ার সুযোগটা আর হয়ে ওঠেনি। তার আগেই জয় ওর প্লেটে মাছ মাংস একসাথে তুলে দিয়েছে। নিহা কিছু বলতে গিয়ে জয়ের চোখ রাঙ্গানো দেখে ভয়ে আর বলতে পারল না। বরং চুপচাপ মাথা নিচু করে খেতে লাগল। সবাই খেলেও জয় খাবার মুখে দিল না। বরং এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে নিহার খাওয়াগুলো। কত সুন্দর করে খাচ্ছে।
জয় নিহার খাওয়া দেখছে আর মনে মনে ভাবছে, কি অদ্ভুত মেয়ে। কাল রাতে বলার পরেও, এমনকি আজ সকালে বলার পরেও ডাইনিংয়ে বসল না, বরং সবাইকে খাবার পরিবেশন করার জন্য দাঁড়িয়ে রইল। ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো কাল রাতে টেবিলে বসে খেতে বলাতে আজও ড্যাং ড্যাং করে নাচতে নাচতে এসে পাশে বসে যেত। অন্য কোনো মেয়ে হলে হয়তো আমি একটু লাই দেয়াতে মাথায় চড়ে বসত। আর নিহা, ওর সাথে এত সুন্দর করে কথা বলার পরেও এখনও আমাকে জমের মতো ভয় পায়। যেমনটা আগে ছিল এখনও ঠিক তেমনটাই আছে। অন্যরা যেমনটা করে কিংবা যেমনটা ভাবে, নিহা হয়তো শেষবের অনেক ঊর্ধ্বে। ওর সবকিছুই যেন অন্য মেয়েদের থেকে ভিন্ন। আর এই জন্যই হয়তো ও সবার থেকে আলাদা। ওর মতো মেয়ে হয়তো খুঁজলেও পাওয়া সম্ভব না। আর সবার থেকে আলাদা বলেই হয়তো ডেডের ওকে ভালো লেগেছে। ডেড হয়তো ওর মধ্যে এমন কিছু দেখেছে যার কারণে ওকে আমার জন্য বেটার মনে করেছে। কথাগুলো ভেবে ছোট্ট একটা দম ফেলে জয় খাওয়ায় মনোযোগ দিল। গতকালকের মতো আজও নিহা সবার আগে খেয়ে উঠে গেল। সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। তবে জয় যাওয়ার আগে নিহাকে উদ্দেশ্য করে বলে গেল, নিহা, তাড়াতাড়ি রুমে আসো। আর হ্যাঁ, আজ যা আনার দরকার নেই। বলেই জয় উঠে রুমে চলে গেল। নিহাকে কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না। নিহাও ডাইনিং পরিষ্কার করে কিচেন গুছিয়ে রুমে চলে আসল। রুমে ঢুকে দেখল জয় খাটে বসে কিছু একটা ভাবছে, তাও আবার গভীর মনোযোগ দিয়ে। ওর রুমে আসাতেও জয়ের কোনো হেলদোল হয়েছে বলে মনে হল না। নিহা দরজাটা লাগিয়ে জয়ের সামনে গিয়ে দাঁড়াল। আপনি ঠিক আছেন? হঠাৎ কারো কণ্ঠ কানে যেতেই জয় চমকে তাকাল। ও তুমি? আপনি ঠিক আছেন? আপনাকে এমন দেখাচ্ছে কেন? আমি ঠিক আছি। আমার আবার কি হবে? তাহলে কি এত ভাবছেন বলুন তো? না, তেমন কিছু না। বসো না। নিহাও বাধ্য মেয়ের মতো জয়ের পাশে বসে পড়ল। আজ চা আনতে নিষেধ করলেন যে? আপনার তো চা না খেলে ঘুম আসে না। চা আনব? জয় এতক্ষণ ভাবলেশহীনভাবে সামনের দেয়ালের দিকে তাকিয়ে কথা বলছিল। নিহার মুখে চা আনার কথা শুনে এবার নিহার মুখ পানে তাকাল। প্রতিদিন চা করে আনতে তোমার বিরক্ত লাগে না? এসব কি বলছেন আপনি? আমার বিরক্ত কেন লাগবে? এটা তো আমার দায়িত্ব। আনব? না। কিন্তু আপনার তো চা না খেলে রাতে ঘুম আসে না। আমি বলেছিলাম আর তুমিও বিশ্বাস করে নিলে? মানে? মানে হলো, আমার চায়ের সাথে ঘুমের কোনো সম্পর্ক নেই। চা খেলে যেমন ঘুম হবে, চা না খেলেও তেমন ঘুম হবে। আমি জাস্ট চাটা আনতে বলতাম যাতে তোমাকে কষ্ট দিতে পারি। আর চা না আনলে যেন সুযোগ পেয়ে তোমাকে মারতে পারি। আসলে আমি চেয়েছিলাম যেন তুমি আমার অত্যাচার সহ্য করতে না পেরে এই বাড়ি ছেড়ে চলে যাও। রাতে ঘুমানোর আগে চা খাওয়ার অভ্যাসটা আমার কোনো কালেই ছিল না। তাই আজ চা আনতে বারণ করলাম। ও ও, মলিন কণ্ঠে। নিহা, হুমম বলুন। আচ্ছা থাক। কিছু না। বলতে চেয়েও বলছেন না যে? কি বলবেন বলুন। আমার উপর রাগ করে আছো? বালাই সার, আমি আপনার উপর রাগ করব কেন? সত্যিই তুমি আমার উপর রেগে নেই তো? হাসি মুখে। না। কারণ আপনার উপর রাগ করার মতো অধিকার আমার নেই। মলিন কণ্ঠে। নিহার মুখে অধিকার নেই শব্দটি শুনে জয়ের বুকটা ধুক করে উঠল। নিহা নিজেকে এতটা পর ভাবে ওর থেকে যে রাগ করারও অধিকার নেই বলছে। অবশ্য বলাটাই স্বাভাবিক। কারণ ও নিজেই সেই অধিকারটা কেড়ে নিয়েছে নিহার থেকে। যদি বলি আমি সেই অধিকারটা দিতে চাই? সময় আর সুযোগ কোনোটাই হয়তো নাই। বড্ড বেশি দেরি হয়ে গেছে যে। এমন করে বলছো কেন? আমরা চাইলেই কি আবার প্রথম থেকে শুরু করতে পারি না? উপসংহার কখনো সূচনা হয় না। প্লিজ এভাবে বলো না। আমাকে একটাবার সুযোগ দাও। আমি সব ঠিক করে দিব। মায়া বাড়িয়ে কি লাভ? কারণ ছায়া হয়ে থাকতে চায় তোমার পাশে। সেটা কখনো সম্ভব নয়। কারণটা কি জানতে পারি? ওষুধ খেয়েছেন? আমার মনে হয় এখন আপনার ঘুমানো উচিত। হ্যাঁ, খেয়েছি। কথা ঘুরাচ্ছ তাই না? সব প্রশ্নের উত্তর খুঁজতে যেয়েন না। যান ঘুমিয়ে পড়ুন। বলেই নিহা উঠে ওয়াশরুমে চলে গেল। হয়তো জয়ের প্রশ্নগুলো এড়িয়ে যেতে চাইছে। জয় লম্বা একটা নিঃশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল।
খানিক বাদে ওয়াশরুম থেকে বেরিয়ে নিহা নিচে বিছানা করার জন্য যেই না পাটি নিতে গেল অমনি জয় শক্ত কণ্ঠে বলে উঠল, নিহা, তাড়াতাড়ি বিছানায় এসে শু। যদি পাটি হাতে নিয়েছ তো তাহলে আইসোয়ার পাটিটা কেটে টুকরো টুকরো করতে আমার 2 মিনিটও লাগবে না। জলদি আসো। নিহা আর সাহস করে পাটিটা বিছাতে পারল না। কারণ জয় যেই ধমক দিয়েছে নিহা তো তখনই জমে গিয়েছে। নিহা কোনো দিকে না তাকিয়ে ধীর পায়ে হেঁটে বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ল। এই মেয়েটাকে নিয়েও না আর পারি না। গত 1 মাস অভয় দিয়ে কথা বলার পরেও আমার একটা ধমকেই যেন ওর পুরো পৃথিবী থমকে যায়। আচ্ছা, আমার ভয়টা কি ওর মন থেকে কখনোই যাবে না? কথাগুলো ভেবে জয় লাইটটা অফ করে নিহার গা ঘেঁষে শুয়ে পড়ল। নিহা ওপাশ ফিরেই শুয়েছিল। জয় এটা দেখে মুচকি হেসে নিহাকে পিছন থেকে জড়িয়ে ধরল। এতে নিহার কোনো ভাবান্তর হল না। সে আগের মতো করেই ঠাই শুয়ে রইল। জয় আরেকটু নড়েচড়ে নিহাকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে আস্তে করে ডাক দিল, নিহা, মম, আই লাভ ইউ। কেন এত মায়া বাড়াচ্ছেন বলেন তো? আর কয়েকটা দিনই তো আছি। এত মায়া বাড়িয়েন না, তখন আবার নিজেই কষ্ট পাবেন। হোয়াট? আর কয়েকটা দিন আছো মানে? হোয়াট ডু ইউ মিন বাই আর কয়েকটা দিন? বলেই জয় নিহাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নিল। ড্রিম লাইটের আলোতে নিহার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। জয় নিহার চোখে চোখ রেখে উত্তরের আশায় তাকিয়ে রইল। নিহাও কোনো রকম ভনিতা না করে জয়ের চোখে স্থির দৃষ্টি রেখে হেসে বলল, অবাক হচ্ছেন কেন? ভুলে গিয়েছেন আমাদের মাঝে কি কথা হয়েছিল? আপনি অফিস গেলে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর এখন যেহেতু আপনি সুস্থ হয়ে গেছেন, আশা করি আর কয়েকদিন গেলে আপনি অফিসেও যেতে পারবেন। আর আপনি অফিসে গেলে সেদিনই তো আমাকে চলে যেতে হবে, তাই না? তাই? মম, অনেক সাহস হয়ে গেছে না? মানে? মানে হলো সাহস করে ঘর থেকে 1 পা বাইরে রেখে দেখাও। ঠ্যাং ভেঙ্গে ঘরে বসিয়ে রাখব। এমা, আমার চলে যেতে হবে না? না গেলে তো আমার কথা রাখা হবে না। আর নিহা কথা দিয়ে কথা রাখেনি, সেটা আজ পর্যন্ত হয়নি। তাই আমার যেতেই হবে। এই জন্যই তো বলছি, এত মায়া বাড়িয়েন না, তখন মায়া কাটাতে কষ্ট হবে। আমি এত কিছু শুনতে চাই না। আমি বলেছি তুমি কোত্থাও যাবে না তো কোত্থাও যাবে না, ব্যাস। এর থেকে একটা কথাও বেশি শুনতে চাই না। বুঝেছ? বলেই হেসে নিহার গালটা আলতো করে ছুঁয়ে দিল জয়। নিহার গাল ছুঁয়ে দিতেই জয় হঠাৎ কিছু একটা ভেবে কি 1 মিনিট বলেই জয় হঠাৎ মাথাটা একটু উঁচু করে নিহার কপালে গালে ছুঁয়ে দেখতে লাগল। জয়ের এহেন কাজে নিহা তো বেশ অবাক। নিহা অবাক হয়েই জিজ্ঞেস করল, কি হয়েছে? এমন করে হাত দিয়ে কি চেক করছেন বলুন তো? কি হয়েছে? এমন করে হাত দিয়ে কি চেক করছেন বলুন তো? নিহার প্রশ্নের উত্তর না দিয়ে জয় পাল্টা প্রশ্ন করল নিহাকে, নিহা, তোমার তো জ্বর এসেছে। তুমি জ্বর হয়েছে বলনি কেন? কি যে বলেন না! আমার জ্বর হতে যাবে কেন? আপনি ভুল ভাবছেন। একদম মিথ্যা বলবে না। আমি কালকেও খেয়াল করেছি তোমার শরীর গরম। বাট ভেবেছিলাম এমনিই গরম হয়ে আছে হয়তো, তাই কিছু বলিনি। বাট আজও তো দেখছি তোমার শরীর সেমভাবে গরম হয়ে আছে। তোমার জ্বর হয়েছে আর তুমি চুপ করে বসে আছো। বললাম তো আমার কিছু হয়নি। আপনি শুধু শুধু ভুল ভাবছেন। আচ্ছা, আমার জ্বর হলে কি আমি শোয়া থেকে উঠতে পারতাম? আর কাজ করতে পারতাম? আমি একদম ঠিক আছি। আমার কিছুই হয়নি। আপনি শুধু শুধু টেনশন করছেন। আচ্ছা, এখন ঘুমান তো। অনেক রাত হয়েছে। বলেই নিহা জয়কে জোর করে আবারও শুইয়ে দিল। কিন্তু আমি তো পরিষ্কার। এবার কিন্তু আমার ঘুমটা নষ্ট হচ্ছে। দেরি হলে আমার আর সারারাত ঘুম আসবে না। আপনি কি চান আমি সারারাত না ঘুমিয়ে থাকি? না না, আমি সেটা কেন চাইব? তুমি ঘুমাও। ধন্যবাদ। বলেই নিহা ওপাশ ফিরে চোখ জোড়া বন্ধ করে নিল। মূলত জয়ের প্রশ্ন থেকে বাঁচতেই নিহা ঘুমানোর ভান করছে। নিহা চায় না জয় ওর শরীরের অসুস্থতার কথা জানুক। হ্যাঁ, জয়ের কথাই ঠিক। নিহার জ্বর এসেছে। তবে সেটা আজ কিংবা কাল থেকে নয়। নিহার শরীরের জ্বরটা প্রায় মাস 5 ধরেই আছে। নিহা গত 5 মাস ধরে প্রায় খেয়াল করছে ওর হুটহাট জ্বর এসে যায়। আর রাতের বেলায় জ্বরটা একটু বেশিই অনুভূত হয়।
তবে শরীরের উপর তেমন প্রভাব না ফেলায় হালকা পাতলা ভেবে নিহা সেটাকে কোনো আমলে নেয় না। হয়তো এমনিই গা গরম হয় আর ওর মনে হয় যে জ্বর এসেছে। এই ভেবে নিহা কখনো কোনো মেডিসিনও নেয় না। এতদিন ফ্লোরে থাকায় সেটা জয়ের দৃষ্টি গোচর না হলেও কাল যখন জয় ওকে পাশে শুতে বলল, তখন ব্যাপারটা আর জয়ের থেকে লুকিয়ে রাখতে পারল না। কাল যখন জয় নিহাকে জড়িয়ে ধরল তখনই জয়ের মনে হল নিহার শরীরে জ্বর এসেছে। কিন্তু এটা শীতের সিজন বলে জয় ভেবেছিল শীতের কারণেই নিহার শরীরের তাপমাত্রাটা এমন উষ্ণ হয়ে আছে। বাট আজ যখন সেম তাপমাত্রা অনুভূত হল জয়ের সন্দেহ হল। সাথে সাথে নিহাকে চেক করতে লাগল। কিন্তু জয়ের সন্দেহটা নিহার যুক্তির মাঝে চাপা পড়তে বাধ্য হল। মাঝখানে কেটে গিয়েছে আরও 15টা দিন। এখন জয় পুরোপুরি সুস্থ। গত 3 দিন হল সে অফিস যাচ্ছে। রায়হান সাহেবও ছেলেকে সবকিছু বুঝিয়ে দিয়ে নিজে অবসর নিয়ে নিলেন। যদিও রায়হান সাহেব প্রথমে রাজি হননি, কারণ উনি চেয়েছিলেন আরও একটু সুস্থ হয়ে তারপর জয় অফিসে জয়েন করুক। কিন্তু জয়ের জোরাজোরিতে তিনি আর না করতে পারলেন না। তবে জয় অফিস জয়েন করার আগে নিজের সবচেয়ে বড় দায়িত্বটি পালন করতে ভুল করল না। আর সেটা হল, জয় পুরোপুরি সুস্থ হওয়ার সাথে সাথে মীরাকে আর শিহাবকে অ্যাটেম্পট টু মার্ডারের দায়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। এখন মীরা আর শিহাব জেলেই আছে। যদিও মীরা অনেক হাতে পায়ে ধরেছিল জয়ের, কিন্তু জয় কোনো রকম মায়াদয়া দেখাল না। যেখানে ওকেই মেরে ফেলতে চেয়েছিল সেখানে মায়াদয়া দেখিয়ে কি লাভ? আর সবচেয়ে বড় কথা সেটা হল জয় এখন নিহাকে প্রচণ্ড ভালোবাসে। সে তো নিহাকে রীতিমতো চোখে হারায়। যখন বাড়িতে থাকত তখন তো নিহাকে পাশে বসিয়ে রাখতই। আর এখন অফিসে গিয়েও ছাড় দেয় না। দিনে কম হলেও 8 থেকে 10 বার কল করে কথা বলবে নিহার সাথে। প্রতিদিনের মতো আজও সন্ধ্যায় জয় অফিস থেকে বাসায় ফিরল। নিহা তখন রুমেই ছিল। কারণ এখন রায়হান সাহেব বাড়িতে থাকায় নিহার আর রান্নাঘরে যাওয়া হয়ে ওঠে না। তাই ঋতুকেই একা হাতে সব করতে হয়। যদিও এতে নিহার খুব কষ্ট লাগে ঋতুর জন্য, কিন্তু কিছুই করার নেই। শায়লা বেগম আর জেসির বাইরে যাওয়াও এখন একদম কমে গিয়েছে। কমে গিয়েছে বললে ভুল হবে। একেবারে বাইরে যেতে পারছে না বললেই চলে। জয় রুমে এসে দেখল নিহা বিছানায় বসে ওরই কিছু শার্ট প্যান্ট আয়রন করছে। জয় মুচকি হেসে ভিতরে ঢুকতে ঢুকতে বলল, ম্যাডামের এখন ছুটি চলছে বুঝি? জয়ের কণ্ঠস্বর শুনে নিহা দরজার দিকে তাকাল। জয়ের প্রশ্ন শুনে অবাক কণ্ঠে বলল, মানে? জয় অফিসের ব্যাগটা বিছানার এক পাশে রেখে নিহার মুখোমুখি গিয়ে বসল। তারপর শার্টের হাতা গুটাতে গুটাতে হেসে বলল, মানে হল এই যে এখন আর রান্নাঘরে যেতে পারছ না, ঘরের কোনো কাজে হাত দিতে পারছ না। তাই বললাম আর কি, এখন ছুটি চলছে নাকি? তবে আমি খুব খুশি। আর এই জন্যই তো অফিসে তাড়াতাড়ি জয়েন হয়ে বাবাকে রিটার্ন করে দিলাম। নিহা একটা শার্ট তুলে অন্য একটা শার্ট বিছিয়ে সেটার উপর আয়রন করতে করতে বলল, তার মানে আপনি চেয়েছিলেন আমি যাতে ঘরের কোনো কাজ করতে না পারি, আর রান্নাঘরেও যেতে না পারি, তাই না? সে আর বলতে। আমি বললে তো তুমি কোনো দিনও শুনতে না। উল্টো আমার সাথে জেদ করে আরও বেশি করে করতে। তাই বুদ্ধি কাটালাম আর কি। একদিকে ডেডেরও বিশ্রাম নেওয়া হয়ে গেল, অন্যদিকে তোমারও ছুটি হয়ে গেল। আপনি অনেক খারাপ। তাই বলে এমন করবেন? জানেন ঋতুর একা হাতে সব কাজ করতে অনেক কষ্ট হয়। আমি যখন করতাম তখন তো ওর হেল্প পাওয়া সত্ত্বেও আমি নিজেই হাঁপিয়ে উঠতাম। আর এখন তো ওকে একাই সব করতে হয়। আমি একটু হাতও লাগাতে পারি না। কিচেনের দিকে যাচ্ছি দেখলেই বাবা ডেকে পাশে বসিয়ে রাখে। ভালোই তো, সুর আর বোমা মিলে গল্প করবে। তবে তুমি টেনশন করো না, আমি খুব দ্রুত আরেকজন কাজের মেয়ে নিয়ে আসব। তোমার ঋতুর জন্য আর টেনশন করতে হবে না। আচ্ছা নিহা, একটা কথা বলো তো। কি কথা? তুমি এত মহৎ কেন? মোটেও না। আমাকে মহৎ বললে মহৎদের কি বলবেন? সেটাই। মহৎ মানুষেরা কি আর নিজের প্রশংসা শুনতে পছন্দ করে? এনিওয়ে আমি বরং যাই, ফ্রেশ হয়ে আসি। বলেই জয় ওয়াশরুমে চলে গেল। নিহারও আয়রন করা শেষ। তাই সব শার্ট প্যান্ট নিয়ে আলমারিতে তুলে রাখল। তারপর কিছু একটা ভেবে রুম থেকে বেরিয়ে গেল। আর খানিক বাদে ফিরল হাতে চায়ের কাপ সমেত। জয় ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। নিহাকে চায়ের কাপ নিয়ে রুমে ঢুকতে দেখে মুখে হাসি টেনে গলায় ঝুলানো টাওয়েলটা স্ট্যান্ডে রেখে খাটে ধপাস করে বসে পড়ল।
জয় জানত নিহা ওর জন্য চা আনতেই রুম থেকে বেরিয়েছে। কারণ এই 3 দিন প্রতিদিনই অফিস থেকে আসার পর সে ওয়াশরুমে ঢুকলে নিহা ওর জন্য চা করে নিয়ে আসে। আর শীতের সময় চাটা যেন জয়ের জন্য সোনায় সোহাগা। আর সেটা যদি হয় নিহার হাতের তাহলে তো কোনো কথাই নেই। নিহা যে খুব ভালো চা বানায় সেটা জয় যখন ওকে পছন্দ করত না তখন থেকেই মানত। নিহা জয়ের হাতে চায়ের কাপ দিয়ে আবারও রুমের টুকটাক কাজ করতে লাগল। জয় চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, আচ্ছা নিহা, তোমার কি এখনও সব গুছানো হয়নি? 3 দিন হয়েছে আমরা এই রুমে এসেছি। আর তুমি এখনও কি এত গুজগাছ করছো বলো তো? এই রুম থেকে যখন গেস্ট রুমে স্যাটেল করেছিলে তখন তো একদিনেই সব গুজগাছ হয়ে গিয়েছিল। তাহলে এখন এত সময় লাগছে কেন? নিহা আলমারির কাপড়গুলো গুছাচ্ছিল। ওইগুলো আলমারিতে রাখতে রাখতেই বলল, আরে এসব রুম চেঞ্জ করার কারণে গুজগাছ করছি না। রুমের গুজগাছগুলো তো গতকালই হয়ে গেছে। আসলে আলমারিটা একটু অগোছালো হয়েছিল তো তাই গুছাচ্ছিলাম। ও। এরপর নিহা আর জয় আরও টুকটাক বিষয় নিয়ে কথা বলতে লাগল। রাত 9টা বেজে 10 মিনিট, সবাই ডাইনিংয়ে বসে রাতের খাবার খাচ্ছিল। আসলে শীতের দিন হওয়ায় রায়হান সাহেবই নতুন নিয়ম করেছেন রাত 9টায় ডিনার করে নেওয়াটা। নিহাও সেদিনের পর থেকে সবার সাথে বসেই খায়। সবাই যখন খাবার খেতে ব্যস্ত তখনই রায়হান সাহেব গলা কাকড়ি দিয়ে বলে উঠলেন, জয়, বলছিলাম যে এখন তো তুই অফিস সামলাচ্ছিস। আর আমিও অবসর পেয়ে গেছি। আর কদিনই বা একা একা সময় কাটাবো বল। এবার তো একজন খেলার সাথী আনার ব্যবস্থা কর। দেখ, এতদিন তুই বেপরোয়া ছিলি বলে এই বিষয়ে কথা বলিনি। বাট এখন তো তুই সাংসারিক হয়ে গেছিস। আই থিংক এবার আমাদের ঘরে নতুন আরেকজন সদস্য আসার সময় হয়েছে। আমার কিন্তু খুব শীঘ্রই একজন খেলার সাথী চাই। এই আমি বলে দিচ্ছি। রায়হান সাহেবের কথা শুনে জয় আর নিহা দুজনেই অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। বাবা এসব কি বলছে? খেলার সাথী চায় মানে? বললেই এসে যাবে নাকি? ওদের মধ্যে তো এখনও তেমন কোনো সম্পর্কই গড়ে উঠেনি আর নতুন অতিথি আসবে কোথা থেকে? এখনও তো নিজেদের মধ্যকার ভুল বুঝাবুঝিটাই ঠিক করতে পারল না। আর বাবা বলছে তার নাকি খেলার সাথী চায়। এসব ভেবে জয়ের তো রীতিমতো ভীষণ লেগে গেছে। রায়হান সাহেব জয়ের মুখোমুখিই বসেছিলেন। ছেলের ভীষণ লেগেছে দেখে উনি দ্রুত পানির গ্লাসটা এগিয়ে দিলেন। নে বাবা পানি খা। তোর হঠাৎ ভীষণ লাগল কি করে? জয় পানির গ্লাস নিয়ে ডকডক করে পুরো গ্লাসের পানি শেষ করে দিল। কি রে জয়, তোর হঠাৎ কাশি উঠল কেন? নাকি তোর ডেডের কথাটা হজম করতে পারলি না? কোনটা? জয় বুঝতে পারল ওর মম কি বুঝাতে চাইছে। কিন্তু এখন কিছু বলা যাবে না। তাই একটু নর্মাল হয়ে বলল, না মম, তেমন কিছু না। জয়ের কথা শুনেও নিহার কেন যেন বিশ্বাস হল না। তাই নিচু স্বরে নিহা বলল, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। জয়, ভীষণ লাগলে হবে না। আমার কথাটা কিন্তু মাথায় রাখবি। আমি খুব দ্রুত খুশির সংবাদ শুনতে চাই। নিহার তো এবার লজ্জায় মাটির সাথে মিশে যেতে মন চাইছে। বাবাও না। কী সব বলছেন? এভাবে কেউ খোলাখুলি বলে? নিহা জানে শ্বশুর মশাই তার অনেক ফ্রেন্ডলি। কিন্তু তাই বলে সবার সামনে এভাবে ইজ্জতের ফালুদা করবে? নিহার যেন লজ্জায় গলা দিয়ে আর খাবারই নামছে না। তবুও কোনো মতে খাবারটা শেষ করল। একটু পর সবার খাওয়া হয়ে গেলে যে যার রুমে চলে গেল। রায়হান সাহেবও রুমে চলে গেছেন। এটাই একটা সুযোগ ঋতুকে ডাইনিং আর কিচেন গুছাতে একটু সাহায্য করার। গত 2 দিন ধরে শুধু এই সময়ে ঋতুকে একটু সাহায্য করতে পারে নিহা। বাকি সময় তো কিচেনের দ্বারে কাছেও যেতে পারে না। নিহাকে কিচেনে দেখে ঋতু অবাক হল না। বরং হাসি মুখে বলল, ভাবি, তুমি এমন কেন? কেমন? এই যে মানুষ সুযোগ খোঁজে আরাম পাওনের জন্য। আর তুমি সুযোগ পাইয়াও রান্নাঘরে চলে আইছ আমারে সাহায্য করণের জন্য। বেশি কথা না বলে চুপচাপ খাবার খেয়ে নাও। আমি ততক্ষণে এগুলো ধুয়ে দিচ্ছি। হাসি মুখে, ভাবি, তুমি শুধু শুধু কেন কষ্ট করে আইছ কত? আমিই তো কইরা নিতে পারতাম। এতদিন পর স্বামীর একটু ভালোবাসা পাইছ। রুমে না গিয়ে রান্নাঘরে আইতে গেলা কেন? যাও রুমে যাও। ভাইজান আবার রাগ করব। এসব আমি করে নিব। আরে উনি কিচ্ছু বলবেন না। তুমি খেয়ে নাও তো।
ঋতু এবার প্লেটে খাবার নিয়ে খেতে শুরু করল। আর খেতে খেতেই বলল, তবে একটা কথা কি জানো ভাবি? নিহা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাল ঋতুর দিকে। ঋতু বলল, আমি কিন্তু মেলা খুশি হইছি যে ভাইজান এখন তোমারে ভালোবাসে দেখে। আমি তো সবসময় দোয়া করতাম যেন তোমারে ভাইজান বুঝতে পারে। আর যেন তোমারে খুব খুব ভালোবাসে। আমি চাইতাম ভাইজান তোমারে মেলা ভালোবাসুক। আল্লাহ আমার কথা শুনেছে। তোমার সুখ দেইখা আমার কি যে ভালো লাগে বলে বুঝাইতে পারুম না। সব সুখ কি আর সবার কপালে সয় রে ঋতু? মলিন কণ্ঠে, এভাবে কেন কইতাছ ভাবি? তার মানে আমি যা দেখি সবই কি ভাইজানের লোক দেখানো? ভাইজান কি তোমারে এখনও ভালোবাসে না? আসলে ঠিক তা নয়। উনি আমাকে ভালোবাসেন ঠিকই। কিন্তু আমার কেন যেন উনার ভালোবাসাটা মেনে নিতে কষ্ট হচ্ছে। জানো ঋতু, উনি গত 15 দিনে আমাকে কম হলেও 1000বার ভালোবাসি বলেছেন। কিন্তু আমি কোনো জবাব দিতে পারিনি। অনেকবার আমার সাথে ক্লোজ হতে চেয়েছেন। আমি তাতেও সম্মতি দিতে পারিনি। সবসময় মনের মধ্যে একটা বাধা কাজ করে। যখনই উনি আমার সাথে ঘনিষ্ঠ হতে চায় তখন আমার কেন জানি না উনার করা সব অন্যায়গুলো চোখের সামনে ভাসতে থাকে। হ্যাঁ, আমি জানি যে উনি জোর করলে আমি বাধা দিতে পারব না। কারণ উনি আমার স্বামী, আমার উপর পূর্ণ অধিকার আছে উনার। বাট আমার মন থেকে সাই আসছে না উনাকে কাছে টানার। ঋতুর খাওয়া শেষ। সেও এবার কাজে হাত লাগাল। ঋতু একজন ম্যাচিউড মেয়ে। তাই সে বুঝে নিহার কষ্টটা। নিহা যতটুকু বলেছে ততটুকুতে সে বুঝে গিয়েছে জয় এখন নিহাকে অনেক ভালোবাসে আর নিহাকে স্ত্রীর অধিকার দিতে চায় সে। ঋতু কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তুমি তো ভাইজানরে ভালোবাসো। তাহলে কেন এত বাধা কৌতো? জানি না ঋতু। শুধু এটুকুই জানি কারো 2 দিনের মায়ে পড়তে চায় না। ঋতু কিছু খোঁজে পেল না নিহার কথার পিঠে বলার জন্য। তাই চুপ করে রইল। প্রায় মিনিট 5 পর ওরা কাজ শেষ করে নিজেদের রুমে চলে গেল। সেদিনের পর থেকে জয়ের জন্য রাতে এখন আর চা আনতে হয় না। কারণ জয় নিজেই বারণ করেছে নিহাকে চা না আনতে। নিহা রুমে এসে দেখল জয় বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছে। মূলত নিহা যতক্ষণ রুমে আসে না ততক্ষণ জয় এটাই করে প্রতিদিন। নিহা আসার পর আর মোবাইলটা হাতেও নেয় না। আজও তার ব্যতিক্রম হল না। নিহাকে রুমে আসতে দেখে জয় মুচকি হেসে মোবাইলটা বালিশের পাশে রেখে দিয়ে 2 হাত মাথার নিচে রেখে আরাম করে শুয়ে নিহার দিকে চেয়ে রইল। যেই চাহানিতে নিহা প্রতিনিয়ত গায়েল হয়। শুধু নিহা কেন, এই চাহানিতে যে কোনো মেয়েই অনায়াসে তলিয়ে যেতে বাধ্য। নিহা তো জয়কে প্রথম দেখে এই চোখের মণিতেই আটকে গিয়েছিল। জয়ের শান্ত চাহানিটা যেন নিহাকে ক্ষণে ক্ষণে দুর্বল করে দেয়। কিন্তু নিহা এত তাড়াতাড়ি দুর্বল হতে চায় না। তাই নিজের সুপ্ত আবেগটা চাপা রেখে বলল, এমন করে তাকিয়ে আছেন কেন? দেখছি। ম্যাডামের এতক্ষণে আসার সময় হল? কি করব বলুন? ঋতুকে একটু সাহায্য করতে না পারলে আমার সারা রাত ঘুমই আসবে না। মেয়েটা একা একা কতক্ষণ করবে এতগুলো কাজ? তাই ওকে একটু সাহায্য করে আসলাম গে। কথাগুলো বলতে বলতে নিহা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথাটা হালকা আঁচড়ে নিল। জয় আগের মতো শুয়ে থেকেই বলল, আমার বউয়ের এত গুণ আমি কোথায় নিই বলো তো? আচ্ছা, তোমার এত গুণ কেন? তবুও কারো মন পাওয়ার গুণটা নেই। মলিন কণ্ঠে, আদৌ কি তাই? নাকি মনের পাশাপাশি পুরো মানুষটাকেই বশ করে নেওয়ার ক্ষমতা রাখো? আমার তো মনে হয় পুরো আমি তাকেই এখন তোমার করে নিয়েছ। গ্রামের মেয়ে যখন শহরের বধূ। পর্ব 7। আয়মন সিদ্দিকা উর্মি।